এখন যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা মহারাষ্ট্রের পুনার একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল 18ই মে রাত্রিবেলা 10:45-এর সময়। একটা খুব পয়সাওয়ালা বাবার ছেলে, তার বয়স ছিল 17 বছর 8 মাস। সে নিজের 10-12টা বন্ধুকে সঙ্গে নিয়ে একটা বারে ড্রিঙ্ক করছিল। সে পার্টি করছিল, কারণ কি সে 12 ক্লাস পাস করেছে, আর 12 পাস করার জন্য তার বাবা তাকে একটা পোর্শে কার গিফট করেছেন। সেই গাড়িটার দাম ছিল 2,58,00,000 টাকা। তো নতুন গাড়ি নিয়ে সে বন্ধুদেরকে সঙ্গে নিয়ে সেখানে পার্টি করতে গেছিল। সে সেখানে 90 মিনিট ছিল। 90 মিনিটে সে নিজের সব বন্ধুদের সাথে ড্রিঙ্ক করে। তার বিল হয়েছিল 48,000 টাকা। বাবার কার্ড দিয়ে সে 48,000 টাকা পে করে। তখনও কিন্তু সে ওই বারটা থেকে উঠে যেত না, কিন্তু বারটা বন্ধ হওয়ার সময় এসে গেছিলো, সেই জন্য সে বিল পে করে সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে আরও একটা 5 স্টার হোটেলে গিয়ে বসে। সেখানে গিয়ে আবার সেই বন্ধুদের সঙ্গে নিয়ে সে ড্রিঙ্ক করে। এবার ড্রিঙ্ক করা শেষ হয়, তাদের পার্টি করা শেষ হয়। তারপরে এবার চলে আসে সময় বাড়ি ফিরে যাওয়া। বাড়ি ফিরে যাওয়ার সময় ওখান থেকে বেশিরভাগ বন্ধু যে যার নিজের গাড়িতেই ছিল। তারা সবাই নিজের নিজের গাড়ি করে সেখান থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সে বসে, তার গাড়ির কিন্তু একটা ড্রাইভার ছিল। ড্রাইভারকে সে পেছনের সিটে বসতে বলে। সঙ্গে তার আরও 2জন বন্ধু ছিল, যারা নিজেদের গাড়ি নিয়ে আসেনি, তাদেরকে রাত্রিবেলায় ড্রপ করে দেওয়ার কথা ছিল তাদের বাড়িতে গিয়ে। এবার গাড়ি চলছিল প্রায় 200 কিলোমিটার পার আওয়ারের গতিতে। পুনার একটা জায়গা যেটা প্রায় সারা রাত ধরেই সবাই জেগে থাকে, সেখানে জাঁকজমকপূর্ণ একটা জায়গা। তো সেই রাস্তা দিয়ে যখন সে যাচ্ছিল, সেখানে সবাই জেগে আছে, লোকজন আছে। তো রাস্তার সাইডে একটা বাইক ছিল। সেই বাইকে ছিল একটা ছেলে আর একটা মেয়ে। তাদের দুজনেরই বয়স 25 থেকে 30 বছরের মধ্যে। তারা দুজনেই ইঞ্জিনিয়ার। একজন যে ছেলে, সে রিসেন্ট আমেরিকায় যাওয়ার তার কথা ছিল কর্মসূত্রে। তো তাদেরকে খুব জোরে এরপর সে কার গিয়ে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা মারা যায়। ছেলেটা অসুস্থ হয়, তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু হসপিটালে গিয়ে সে মারা যায়। এবার হচ্ছে এখানে যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে, সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজনেরা সেটাকে দেখে সেখানে ছুটে আসে। তারা মারধর শুরু করে। আর এরা এতটাই নেশাগ্রস্ত ছিল যে এরা পালাবার মতো অবস্থায় ছিল না। টায়ারগুলো খুলে বেরিয়ে গেছিলো, এই ধরনের একটা ব্যাপার হয়েছিল বলে তারা ছুটে বেরিয়ে যেতে পারেনি। তো স্থানীয় যে থানা, সেখানে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে সেখান থেকে পুলিশ এসে তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। যে কজন ছিল তাদেরকে, মানে 2জন বন্ধু, ড্রাইভার আর ছেলেটা, সবাইকে থানায় নিয়ে গিয়ে বসানো হয়। তারপরে ছেলেটা নিজের বাবার পরিচয় দেয়। বাবার পরিচয় পাওয়া মাত্র থানার যে অফিসে সেই সময় অন ডিউটি যে ইনচার্জ ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে ছেলেটাকে কোল্ড ড্রিঙ্ক অর্ডার করে এনে খেতে বলেন, মাথা ঠান্ডা রাখতে বলেন। পিৎজা অর্ডার দেওয়া হয়, পিৎজা এনে তার বন্ধুদেরকে আর তাকে খাওয়ানো হয়। তারপরে তার বাবাকে কল করা হয়, তার বাবা চলে আসে। তারপরে শুরু হয় প্ল্যানিং করা যে কিভাবে কি করতে হবে, কিভাবে ছেলেটাকে এই ঘটনাটা থেকে বের করে আনা যায়। তো তার বাবার কাছে জিজ্ঞেস করা হয়, বিভিন্ন আধার কার্ড ইত্যাদি বের করে দেখা হয় ছেলেটার এক্স্যাক্ট বয়সটা কত, যাতে সে 18 বছরের যদি হয়ে যায় তাহলে তো সে শাস্তি পেতে পারে। তারপরে যখন দেখা যায় যে 17 বছর 8 মাসের। এবার বলি ছেলেটার বাবার পরিচয়টা কী। ছেলেটার বাবা হচ্ছে একজন বিল্ডার, বিশাল একজন ব্যবসায়ী। তার 600 কোটি টাকার ব্যবসা। তার বাবাকে যেহেতু সবাই চেনে, তার ছেলেকেও ভীষণ সম্মান করে বসানো হয়। পুলিশ থেকে শুরু করে ডাক্তার পর্যন্ত সবাই তার সম্মান করছিল। তাকে জামিন দেওয়ার আগে জুবিনাইল জাস্টিস বোর্ড, মানে যেটা নাবালকদের জাস্টিসের বোর্ড আছে, সেখান থেকে তাকে 307খানা নিয়মের একটা লিস্ট দেওয়া হয়, যে নিয়মগুলো তাকে পালন করতে হবে, তাকে শিখে নিতে হবে। সেই নিয়মগুলোর মধ্যে ছিল রোড সাইড অ্যাক্সিডেন্ট বা সেফটির ওপরে একটা এসে বা রচনা লিখতে হবে। তাকে নাবালক যেহেতু, তার গাড়ি চালানো চলবে না,
গাড়ি চালানোটাও ভালো করে শিখে নিতে হবে, তারপরে সাবালক হওয়ার পরে সে গাড়ি চালাবে। গাড়ি চালানোর নিয়মগুলো ভালো করে শিখে আসতে হবে। রোডে গিয়ে ড্রিঙ্ক করাটা ছেড়ে দিতে হবে, ভালো ভালো বন্ধুদের সাথে মিশতে হবে। এই ধরনের 307খানা নিয়ম, মানে কি কি নিয়ম ছিল এটাই বোঝাবার জন্য আমি 4-5টা নিয়ম বললাম। খুব সোজা সোজা 307খানা নিয়ম ছিল যেগুলো তাকে মেনে চলতে হবে। ওই লিস্টটা ধরিয়ে তাকে দিয়ে সিগনেচার করিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পরে এবার কিন্তু চারিদিকে লোকজনেরা ন্যায় চাইছিল যে জাস্ট 4 মাস যার বাকি আছে সাবালক হতে, তাকে এইভাবে কিভাবে ছেড়ে দেওয়া হলো? দুজন তরতাজা প্রাণ কেড়ে নেওয়ার পরে এরকম কিভাবে হতে পারে? এই ব্যাপারটা তখন সরকারের নজরে পড়ে। সরকার সঙ্গে সঙ্গে জুবিনাইল জাস্টিস বোর্ডকে বকাঝকা করে, জবাব তলব করে যে এরকম কেন করলে। সঙ্গে সঙ্গে বোর্ড সেই ছেলেটাকে ধরে নিয়ে যেখানে সংশোধনাগার বাচ্চাদের সেখানে পাঠিয়ে দেয়। যেদিন রাত্রেবেলায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন থেকেই কিন্তু ছেলেটার বাবা আর ছেলেটার দাদু তাদের ড্রাইভারকে বলছিল যে সে যেন মেনে নেয় যে অ্যাক্সিডেন্টটা সে করেছে, গাড়ি সেই চালাচ্ছিল। সে রাজিও হয়ে যায়, কিন্তু আশেপাশের লোকজন, সাক্ষী, কিছু লোক তো ভিডিও তৈরি করে ফেলেছিল। সবাই জানতো যে ড্রাইভারের আসনে ওই ছেলেটাই বসেছিল। তাহলে কিন্তু তাদের যে প্ল্যানিংটা যে ড্রাইভারের ওপরে দোষটা দিয়ে দেওয়া হবে সেটা কার্যকরী হলো না। যখন ছেলেটাকে সংশোধনাগারে পাঠানো হলো তখন কিন্তু জুবিনাইল জাস্টিস বোর্ড আরও কয়েকটা কাজ করলো। তারা বলল ছেলেটা যেমন দোষী তার থেকেও বেশি দোষী তার বাবা, কারণ তার বাবা তাকে গাড়ি কিনে দিয়েছে, সেই জন্য তার বাবাকে অ্যারেস্ট করা হলো। তারপরে তার দাদু যেহেতু ড্রাইভারকে সেই দোষটা ঘাড়ে চাপাতে চাইছিল, তার দাদুকেও জেলে দেওয়া হলো। এবার সবথেকে ভালো যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে কিছুদিন পরে সেই যে ব্লাডটা নেওয়া হয়েছিল ব্লাড টেস্টের জন্য, সেই রিপোর্টটা এলো। সেই রিপোর্টে দেখা যাচ্ছিল যে ছেলেটা সেদিন নেশাতে ছিলই না, সে ড্রিঙ্ক করেইনি। সবাই অবাক হয়ে গেল, কারণ সিসিটিভি, রাস্তাঘাটের লোকজন বা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানকার সব লোকজনরা দেখেছিল যে ছেলেটা এতটাই নেশায় ছিল যে সে বা তার বন্ধুরা সোজা হয়ে দাঁড়াতেই পারছিল না। তো কীভাবে এমন একটা ব্লাড রিপোর্ট আসতে পারে যে সে নেশাগ্রস্তই ছিল না? তখন আবার একটা টিম তদন্ত করতে শুরু করে যে ব্লাড রিপোর্টটা এরকম কেন। তারপরে ওই ব্লাডটার সাথে যখন তার বাবার ডিএনএ স্যাম্পল ম্যাচ করা হয় তখন দেখা যায় যে বাবার সাথে তো মিলছেই না। তার মানে ছেলেটা কি তাহলে বাবার নয়? না, এরকম কিছু ব্যাপার নেই। তারপরে জানা যায় যেদিন তাকে রাত্রেবেলায় ব্লাড টেস্ট করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক আর্লি মর্নিং তার মাও চলে গেল সেই হসপিটালে। ডাক্তারের সাথে আগেই সব সেটিং করে নেওয়া হয়েছিল। ডাক্তার বলেছিল কোনো অসুবিধা হবে না, ব্লাড টেস্টের রিপোর্ট পাল্টে দেওয়া হবে, কিন্তু ব্লাডটা তাহলে কার নেওয়া হবে? তখন মা বলল যে ছেলেটা তো আমারই রক্ত, তাহলে আমারই রক্তটা নিয়ে নিন। তো ডাক্তার ছেলের রক্তটা ফেলে দিল আর মায়ের রক্তটা নিয়ে টেস্ট করলো এবং রিপোর্টটাও পাঠিয়ে দিল। আর এই ব্যাপারটার জন্য ডাক্তার নিয়েছিল 50 লাখ টাকা। তো তারপরে ডাক্তারকেও অ্যারেস্ট করা হলো। সবাইকে কিন্তু একের পর এক অ্যারেস্ট করা হচ্ছে। এবারে কিন্তু মা, বাবা, দাদু, ডাক্তার, সেই যে বার, সেই যে 5 স্টার হোটেল, সেখানকার মালিক, সেখানকার ওয়েটার, সেখানকার আরও কিছু কর্মচারীদের অ্যারেস্ট করা হয়। কারণ হচ্ছে যে তারা কেন 18 বছরের থেকেও নিচু বাচ্চাদেরকে মদ সার্ভ করেছে। যাই হোক, এই ঘটনার পর কিন্তু বেশ কিছু মানুষজনকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। উকিলের পরামর্শে ছেলেটার যে মাসি ছিল সে যায় মুম্বাই হাইকোর্ট। সেখানে গিয়ে বলে যে আমাদের ছেলে, বাচ্চা ছেলে, তার এখনও 18 হয়নি, নাবালক, ভুলবশত একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু তাকে এইভাবে সংশোধনাগারে যদি বন্ধ করে রাখা হয় তাহলে সে খুব শীঘ্রই পাগল হয়ে যাবে, কারণ সে ডিপ্রেশনে আছে, সে খুব আতঙ্কিত, সে ওই ঘটনার পর এতটাই ভয় পেয়ে গেছে যে সে ভালো করে কথা বলতে পারে না, সে কিছু ভাবতেই পারে না, সারাদিন ভাবছে। তার ভবিষ্যৎটা নষ্ট করে দেওয়া হচ্ছে, এইভাবে তাকে বন্ধ করা হবে না। তাকে কিন্তু সংশোধনাগার থেকে সসম্মানে আজীবনের জন্য মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। সে যখন মেন অ্যাকিউজড, সে যখন বেরিয়ে গেছে
তো ধীরে ধীরে পরপর যারা কয়েকদিনের জন্য গেছে জেলে তারাও বেরিয়ে পড়বে, কোনো অসুবিধা হবে না। কারণ এই দেশের আইন, এই দেশের সিস্টেম এটা এই রকমই। কিন্তু একটা কোটিপতি ফ্যামিলির ছোট বাচ্চার ছোট্ট একটা ভুলের জন্য দুটো তরতাজা প্রাণ, দুটো বাড়ি নিজের সাহারাকে হারিয়ে ফেলেছে, সেটার ব্যাপারে কিন্তু কারোর মনই গেল না, সেটার ব্যাপারে কিন্তু কেউ আলোচনাই করলো না, তাদের খবর নিতে কিন্তু কেউ গেল না।